বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান এর দ্বিতীয় পত্রে আমরা নবম অধ্যায়টি নিয়ে আলোচনা করছি, যেখানে পরমাণুর গঠনের ধারাবাহিক ক্রমবিকাশ নিয়ে আলোচনা আছে। এই আলোচনার শুরুতেই বিজ্ঞানী জে জে থমসনের বিশেষ পরমাণু বিষয়ক থিমটি এখানে শুরুতেই আছে, যেখানে তিনি যে পরমাণু যে অবিভাজ্য সেই সেই ধারণাটি কি ভ্রান্ত প্রমাণ করতে তিনি সক্ষম হন। কারণ গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস উনি পরমাণুকে অসংখ্য অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত বলে তিনি এটা নাম দিয়েছিলেন অ্যাটম। এই অ্যাটম শব্দটিকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, শব্দের অর্থ না, টম শব্দের অর্থ ভাগ, অর্থাৎ ভাগ করা যায় না এমন শব্দটি নিয়েই হলো অ্যাটম, অর্থাৎ পরমাণু হয় অবিভাজ্য। আমরা আমাদের আরেকটি দার্শনিক এবং বিজ্ঞানীর নাম বলতে হয়, সেটি হলো অ্যারিস্টটল। উনি অবশ্য বলেছিলেন যে পদার্থ হলো নিরবিচ্ছিন্ন, অর্থাৎ এটিকে ক্রম বিভক্ত করে সর্বনিম্ন অবস্থানে যাওয়া সম্ভব। কোনো কিছুকে ভাগ করা যায় না, এটি কখনোই কখনোই সঠিক না। এটিকে বিভক্ত করা সম্ভব। যদিও বিজ্ঞানী জন ডাল্টনের মতবাদের অন্যতম প্রধান কথাই ছিল যে পরমাণু অবিভাজ্য। পরবর্তীতে অবশ্য সেটি যখন আমাদের এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণা আবিষ্কার হলো, তখন আমাদের কাছে এটি স্পষ্ট হলো যে আসলে পরমাণুকে ভাগ করা যায়, যেখানে স্থায়ী অস্থায়ী অনেকগুলো কণিকা পাওয়া যায়। তো স্যার জে জে থমসনের পরমাণু মতবাদের মূল বিষয়গুলো কিন্তু ছিল এরকম, যে উনি একটা পুডিং কল্পনা করেন, যার মধ্যে কিসমিসের অংশগুলো যখন পুডিং এর মধ্যে থাকে, ঠিক তেমনি পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। এই ইলেকট্রনের ভর ওই পুরো পরমাণুর ভরের তুলনায় কিন্তু অতিশয় নগণ্য। তো আমরা যদি এর পরের অংশটি দেখি, তাহলে দেখব হলো রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ যে পরীক্ষাটা উনি করেছিলেন। তো রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাতে উনি সূক্ষ্ম একটি স্বর্ণের পাত ব্যবহার করেন। 1911 সালে তিনি এই গবেষণাটার ওপরে তার যে প্রয়োজনীয় সিদ্ধান্ত, তিনি সেটি আমাদের কাছে উপস্থাপন করেন। তিনি লক্ষ্য করেন এই পরীক্ষাতে যে বাহির থেকে নিক্ষেপ করা যে আলফা কণাগুলো, সেটি পরমাণুর একটি খুবই ক্ষুদ্রতর অংশ থেকে এটিকে রিটার্ন আসতেছে, আর বাকি পরমাণুর অন্য অংশগুলোর মধ্য দিয়ে এটি অনায়াসে পার হয়ে যাচ্ছে, যদিও সেটি কোনো কোনো রেখা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বাট অধিকাংশ রেখায় কিন্তু যে পথে আসতেছে সেই পথে চলে যাচ্ছে, কোনো দিক পরিবর্তন করছে না। তো অতি ক্ষুদ্র একটি অংশ যারা ওই নিউক্লিয়াসে বাধাপ্রাপ্ত হয়ে দিক পরিবর্তন করছে, এটির অংশ খুবই ক্ষুদ্র হওয়ার অর্থ হচ্ছে যে পরমাণুর মধ্যে আলফা কণার সদৃশ্য বৈশিষ্ট্য ধারণ করে এইরকম কিছু পদার্থ আছে, যে পদার্থগুলোর বিকর্ষণে এই আলফা রশ্মি কিন্তু ফেরত আসছে। কি আমার কথায় বুঝতে পারছো কি? তো এইটি যে এই ক্ষুদ্র অংশটির নাম উনি দিলেন হলো নিউক্লিয়াস, যেখানে উনার ফার্স্ট বক্তব্য হলো যে এই আলফা কণা সদৃশ্য বৈশিষ্ট্য এই নিউক্লিয়াসের মধ্যে আছে। এখানে আমাদের প্রথমে মনে রাখা দরকার যে প্রথমে কিন্তু কোনো বিজ্ঞানী পরমাণুর যে আধুনিক মডেল আকারে আমরা এত সুন্দর একটা স্বচ্ছ ছবি দেখতে পাই, পরমাণুটা এইরকম গঠন, এটি কিন্তু কেউ দেখেননি। প্রথমে তাদের গবেষণাটা ছিল অনেকটা কল্পনা নির্ভর, এবং এই কল্পনাকে তারা নানা পরীক্ষার মধ্য দিয়ে আমাদের কাছে বাস্তব করে উপস্থাপন করেন। এরকম নয় যে তারা বাস্তবে দেখে আসে তারপরে আমাদের কাছে এটি বলছেন, তারা
তারা তাদের কল্পনায় এটিকে চিন্তা করছে যে এইরকম হতে পারে, তারপরে তারা পরীক্ষা নিরীক্ষা করে সেটি প্রুফ করছে যে না এইরকমই কিনা, দেন সেটি পরীক্ষাতে প্রুফ হওয়ার পরে তারা আমাদের কাছে এটি উপস্থাপন করছে। সুতরাং প্রত্যেকটা বিজ্ঞানী পরোক্ষভাবে এক 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 ধরনের তারা দার্শনিক, যারা ভবিষ্যৎটাকে তারা তাদের অন্তর্চক্ষু দিয়ে দেখতে পায় যে এই জিনিসটা আসলে এইরকম হতে পারে বা এইরকমই হবে। এখন এই রাদারফোর্ড পরমাণু মডেলের মৌলিক কথাগুলো কি, আমরা একটু সেটি দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এই মডেলটা যখন আমাদের কাছে উপস্থাপন হয় তখন এটিকে কার সাথে তুলনা করা হবে সেই বিষয়টি আগে ফার্স্ট নির্ণয় করা হয়। এটিকে তুলনা করার সময় আমাদের নজরে চলে আসে হলো সৌরজগৎ। যে সৌরজগতের সদৃশ্য করে তুলনা করে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণুর মডেলটি আমাদের কাছে উপস্থাপন করেন। তিনি কার সাথে কি তুলনা করেন? তিনি পরমাণুকে বলেন যে এটি দুইটা অংশ আছে, একটি কেন্দ্রীয় নিউক্লিয়াস আর একটি হলো নিউক্লিয়াসের বহির্ভাগ অংশ। কেন্দ্রীয় নিউক্লিয়াসটি এটি সূর্যের সাথে তুলনীয় এবং নিউক্লিয়াসটির বাহিরে যে বিভিন্ন ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরছে সেটি গ্রহের সাথে তুলনীয়। এখন সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, শুক্র, মঙ্গল, বুধ এভাবে বিভিন্ন গ্রহগুলো যেভাবে ঘুরছে, ঠিক তেমনি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কিন্তু ঠিক সেম নিয়মে ঘুরছে। আর একটা নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে, সুতরাং তার সমস্ত ভর কিন্তু এই নিউক্লিয়াসকে কেন্দ্রীভূত থাকে। আর পরমাণুর অধিকাংশ জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকে, যেখানে আমাদের বিভিন্ন কক্ষপথ আছে এবং যার ভিতরে প্রয়োজনীয় ইলেকট্রনগুলো অবস্থান করে তারা একটা নির্দিষ্ট সংখ্যা নিয়ম মেনে। এখন আর উল্লেখযোগ্য যে কথাগুলো আমরা এখানে বলতে পারি তা হলো ইলেকট্রনগুলো যে চারদিকে ঘোরার সময় কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী এই দুটি বলই কিন্তু লাভ করে। প্রোটনগুলো যখন তাদেরকে আকর্ষণ করে তখন তারা এই প্রোটনের আকর্ষণে যে বল লাভ করে সেটির নাম হলো কেন্দ্রমুখী। আর ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনশীল থাকা অবস্থায় তারা কিন্তু কেন্দ্রর সাপোর্টে তারা যে গতিশীলতা অর্জন করে সেই গতিশীলতায় দুইটি বল থাকে, একটি হলো কেন্দ্রমুখী আকর্ষণ বল যেটি নিউক্লিয়াসের আকর্ষণে কিন্তু আকর্ষিত হয়ে হয়, আর একটা হলো কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুটি পরস্পর সমান হয়, চারদিকে ঘূর্ণনমান ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথ বজায় রেখে কিন্তু ঘুরছে, বাট এটি কোনো ক্রমে তার নিজস্ব কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে তার অবস্থানকে তারা ত্যাগ করছে না, এবং এর ফলে পরমাণুর মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা কিন্তু বজায় আছে। এই বজায় অবস্থানটি রাখার ক্ষেত্রে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের কিন্তু ভূমিকা অত্যধিক। ঠিক তেমনি পরমাণুতেও কিন্তু এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে এবং প্রতিনিয়ত এদের আকারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এই মোটামুটি রাদারফোর্ড পরমাণু মডেলের মৌলিক কথাগুলো। এখানে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, নাই, তারপরে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকসে যাই, সেটি হলো বোর মডেল। তো রাদারফোর্ড মডেলে আমরা একটু ত্রুটিগুলো নিয়ে আলোচনা করি, কারণ ত্রুটিগুলোর সমাধান করতে কিন্তু আমাদের এই বোর মডেলটা চলে আসে। ফার্স্ট যে ত্রুটিগুলো নিয়ে কথা বলবো সেটি হলো যে রাদারফোর্ড মডেলে বলা হচ্ছে যে এই পরমাণুর ইলেকট্রনগুলো সৌর মডেলের সৌরজগতের যে গ্রহগুলো আছে তার সাথে তুলনীয়। প্রশ্ন হলো ইলেকট্রনগুলো চার্জিত,
কিন্তু গ্রহ নক্ষত্র এরা কি চার্জিত? কোনো ক্রমে চার্জিত না। আবার নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন, তারাও চার্জিত। এখানে সূর্য নিউক্লিয়াস হিসেবে যদি চিন্তা করি তাহলে তারা কিন্তু চার্জিত না। তাহলে আমরা যাকে তুলনা করছি সেই তুলনা করার বস্তুটা কিন্তু সেম এবং সাদৃশ্যপূর্ণ নয়। তো সুতরাং আমি বলবো তুলনাটাই সঠিক না। দ্বিতীয় প্রসঙ্গ আসো, সেটি হলো চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে এরা কেন্দ্রে পতিত হয়ে তারা তাদের অস্তিত্ব হারায় ফেলবে। কিন্তু পরমাণু তার অস্তিত্ব হারাচ্ছে না। কেন হারাচ্ছে না সেটা নিয়ে কোনো ব্যাখ্যা কিন্তু এখানে দেয়া নেই। তৃতীয় অবস্থানে আসো, সেটি হলো যে চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে শক্তি বিকিরণ করে ম্যাক্সওয়েলের থিওরি অনুসারে তারা কেন্দ্রে পতিত হবে, যেটিকে আমরা সর্পিলাকার পথ বলি। এটাকে আমরা মশার কয়েলের পথ বলতে পারি এই সিস্টেম দেখতে। এখন এই যে পথ, এই পথে সে যাবে এবং কেন্দ্রে পতিত হয়ে তার অস্তিত্ব হারাবে। তাহলে এই যে সর্পিলাকার পথের বৈশিষ্ট্যটা হলো যে এই পথের শেষ মাথাটি যে কোথায় সেটা অনেক সময় না বুঝে কিন্তু আমরা দৌড়তে থাকি, কিন্তু একসময় দেখা যাবে এটি কেন্দ্রে নিয়ে যাচ্ছে। তো ইলেকট্রন গুলো যদি কেন্দ্রে গিয়ে প্রোটনের সাথে মিলিত হয় তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো এখানে দুটা। একটা হলো ইলেকট্রন হারাচ্ছে, সেটা তো একটা সমস্যা আছে। আরেকটি হলো এই প্রোটনের সাথে যুক্ত হওয়াতে এটি নিউট্রনে পরিণত হলো। নিউট্রনে পরিণত হলে দেখা যায় পারমাণবিক ভর প্রায় একই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যার পরিবর্তন আসে, তখন পারমাণবিক সংখ্যা কিন্তু এক কমে যায়। কথা বুঝতে পারছো কি? এর অর্থ হচ্ছে যে যদি সোডিয়াম পরমাণুর এরকম ঘটনা ঘটে তাহলে তার পারমাণবিক সংখ্যা এক কমে যায়, তখন এটি নিয়নে পরিণত হবে। তাহলে এটাতে তো পরমাণু তার অস্তিত্ব হারালো। রাদারফোর্ড এর মতবাদ অনুসারে পরমাণু অস্তিত্ব হারাবে, কিন্তু ওর অস্তিত্ব পরমাণু কি হারাইছে এখন পর্যন্ত? হারায়নি। কেন হারায়নি সেটা নিয়ে কিন্তু রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেনি যে তার কথাটি সঠিক না এর মধ্যে অন্য কোনো কিছু আছে। তারপরে অপশনে আসো যে এই যে চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো প্রতিনিয়ত শক্তি বিকিরণ করায় একটি মাত্র রেখা হওয়ার কথা, রেখা হবে একটি, কিন্তু একটি রেখা কিন্তু হয়নি, দেখা যায় একাধিক রেখা আছে। কেন এই সূক্ষ্ম রেখা আছে, একাধিক রেখা আছে, সেটির ব্যাখ্যা কিন্তু আমরা এই অপশন থেকে পাই না। বিশেষ করে এই বর্ণালী যে তৈরি হয়, সেই বর্ণালী তৈরি করার ক্ষেত্রে আমরা বোর মডেলে, কথাটা আমি একটু অগ্রিম বলে দিচ্ছি, যে একটি ইলেকট্রন আছে এমন পরমাণুর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাখ্যা আছে, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে তার ক্ষেত্রে বর্ণালী কেমন হবে, কোথায় কিভাবে কাজ করবে এই বিষয়ে কিন্তু তেমন কোনো আমরা অপশন এখান থেকে পাবো না। যদিও আমরা এই বিষয়টি পরবর্তীতে বোর মডেলেও কিন্তু কিছু ত্রুটি আমরা এই প্রসঙ্গে পাবো বর্ণালী নিয়ে, তা সেটি আমি পরে কথা বলবো। এই মোটামুটি পরমাণু সংক্রান্ত মৌলিক কথাগুলো। এখানে আরো কিছু কথা না বললেই নয়, সেটি হলো যে কেন্দ্রের এই মানে প্রোটন গুলো যেখানে অবস্থান করে সেই নিউক্লিয়াসের তুলনায় বহির্ভাগ অংশটা কিন্তু অতি অতি নগণ্য ভরযুক্ত, এবং এর ভর নাই বললেই চলে। সে কারণের জন্য পরমাণুর অধিকাংশ স্থানে কিন্তু ফাঁপা এবং ফাঁকা জায়গা ধরা হয় আর কি। তো এখন প্রশ্ন হলো যে এই রাদারফোর্ড মডেলের এই সীমাবদ্ধতাগুলোকে দূর করে বিজ্ঞানী বোর কিভাবে সাকসেসফুলি আমাদের কাছে একটি মডেল উপস্থাপন করেন, আমি সেই বিষয়ে কিছু কথা বলি, আজকের পড়াটি ইনশাল্লাহ শেষ করব। তো বোর আমাদের কাছে যে তাত্ত্বিক আলোচনাটি দেন সেটি ফার্স্ট হলো উনি বললেন যে চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো কেমন কক্ষপথে ঘুরবেন, যেটি রাদারফোর্ড কোনো ব্যাখ্যাই দেননি। কক্ষপথের আকার আকৃতি কেমন হবে সে সম্পর্কে ধারণা দেননি। বোর কিন্তু আমাদের সে ধারণাটি আমাদের কাছে উপস্থাপন করেন। তিনি বলেন যে এটি কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, যদিও পরবর্তীতে বোরের এই তথ্যটিরও কিছু সংশোধন চলে আসে। তিনি বৃত্তাকারের কথা বলেছেন, কিন্তু আসলে এই বৃত্তাকারের পাশাপাশি সেখানে উপবৃত্তাকার কক্ষপথও কিন্তু আছে।
দ্বিতীয়ত, চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো কিভাবে ঘুরবে সেটি নিয়ে রাদারফোর্ড কোনো মতবাদ না দিল, বোর কিন্তু বলেছেন যে এইটি ঘোরার সময় অবশ্যই তারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে এবং কোনো শক্তি গ্রহণ বা বর্জন এটি ঘটবে না, এটা উনি বলেছেন। তো এখন দেখো, এই চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো যদি শক্তি গ্রহণ এবং বিকিরণ না করে, তাহলে আমাদের সুবিধাটা কি হবে? সুবিধা হবে পরমাণুর মধ্যে একটা স্থিতিশীলতা বজায় থাকবে। এই স্থিতিশীলতা কিন্তু পরমাণু টিকে থাকার জন্য খুবই জরুরি। তারপরে আসো হলো যে চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো কেমন কক্ষপথে ঘুরবে, কক্ষপথের আকার আকৃতি কেমন হবে, সেটি নিয়ে কিন্তু মৌলিক সূত্র হলো এটা। এখানে যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ সেটি কৌণিক ভর বেগ উল্লেখ করা আছে, এবং সেই আলোকে আমাদের এই কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ আছে, অর্থাৎ আই ওমেগা। আর আমরা যদি জড়তার ভ্রামক অপশনটি ধরি, তাহলে এম ভি স্কয়ার ভাগ আর। তো আমার মনে হয় যে আমাদের তৃতীয় স্বীকার্য যেটি, সেটি হলো যে ইলেকট্রন গুলো কখনো যদি কক্ষপথ ত্যাগ করে ভেতরের কক্ষপথের ইলেকট্রন বাহিরে যায়, বাহিরের কক্ষপথের ইলেকট্রন যদি ভেতরে আসে, তাহলে তারা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে। কি পরিমাণ শক্তি? সেটি এই দুই কক্ষপথের শক্তির যে পরিমাণ আছে তাদের পার্থক্যের সমতুল্য পরিমাণ শক্তি তারা গ্রহণ করার পর কিন্তু এই এই কার্যটি সম্পূর্ণ হবে। তা আশা করি যে তোমার এই যে তৃতীয় শিকার যে মৌলিক কথাগুলো, শক্তির গ্রহণ বর্জন, এই অপশনটি ওপরেও একটা ধারণা কিন্তু আমাদের আসলো। তাহলে এখানে আমাদের কিন্তু বুঝতে হবে শক্তির শোষণ প্রক্রিয়া। শক্তিটা যদি কেউ শোষণ করে, তাহলে এই শোষিত শক্তির কিন্তু একটি ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, অর্থাৎ নিচের কক্ষপথের ইলেকট্রন কিন্তু তখন উচ্চ কক্ষপথে যাওয়ার চেষ্টা করবে। তা আশা করি মূল বিষয়টি বুঝতে পারছো। তা আমি এই আলোচনার মধ্য দিয়ে আজকের পড়াটি মোটামুটি শেষ করছি। তো তুমি বোর মডেলটি পরিপূর্ণ পড়ো, এবং আমরা সামনের দিন ইনশাল্লাহ বোর মডেলের সাফল্য এবং তার ব্যর্থতা নিয়ে আলোচনা করব, বা ত্রুটি নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আরো অন্যান্য পড়ার যে অংশগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করার প্রত্যাশা রাখি। তো পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আমি আজকের এই কার্যক্রমটি আজকের মতো শেষ করছি। নেক্সটে আবারও এর পরবর্তী অংশ থেকে আমার পড়াটি শুরু হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশা করছি।